আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব রাজশাহী বোর্ড 2025-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 9 নম্বর অঙ্কটি। তো 9 নম্বর অঙ্কের ক নাম্বারটা কি বলতেছে? একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার। তাহলে একটি ঘনক, আচ্ছা একটি ঘনক বলতে কি বোঝায়? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কি সমান। তাহলে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি 6a স্কয়ার। তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল অলরেডি আমার কত? 300 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। আর কি করতে হবে? আমার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে কি √3a, √3a অথবা a√3, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? আমরা অঙ্কটা করব, দেওয়া আছে দেওয়া আছে ঘনকের ঘনকের সম্পূর্ণ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 300 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন কি আমি লিখতে পারি প্রশ্ন মতে কেন? আমার অলরেডি কি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের মান কি দেওয়া আছে, তাহলে লিখতে পারি প্রশ্ন মতে 6a স্কয়ার ইকুয়াল 300। আচ্ছা, তাহলে এর মান কত? a স্কয়ার ইকুয়াল 300 ডিভাইডেড 6। তাহলে a ইকুয়াল কত আসতেছে? 50। ঠিক আছে, 50 যদি হয় স্কয়ার, ওই পাশে গেলে কি হয়? রুট। তাহলে এর মান কত? 5√2। ঠিক আছে, তাহলে এর মান পাইছে। তাহলে সুতরাং কি লিখতে পারি? সুতরাং ঘনকের ধার a ইকুয়াল 5√2, ঠিক আছে, সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন কি বের করতে হবে? কর্ণের দৈর্ঘ্য। তাহলে লিখতে পারি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি আসতেছে? a√3। তাহলে লিখতে পারি 5√2 গুণন √3। তাহলে কত আসতেছে? 5√6। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 5 গুণন √6, 12.25 সেন্টিমিটার। তাহলে এটা কি আমার 9 কয়ের উত্তর, ঠিক আছে। এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, আবার বলি প্রশ্নটা। একটি সমবাহু ত্রিভুজ, তার মানে আমি নির্দ্বিধায় একটা কি করলাম? একটা সমবাহু ত্রিভুজ আঁকাইলাম, ঠিক আছে, যার প্রত্যেকটা বাহু সমান। তার মানে এই বাহু, এই বাহু আর এই বাহু, তিনটা বাহু কি সমান। আচ্ছা, তাহলে কি একে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, তার মানে এইখানে এইখানে যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর দৈর্ঘ্য কি করা লাগবে? 4 মিটার করে বাড়াবো। যদি বাড়াই তাহলে কি হচ্ছে? ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে বলতেছে কি, যদি আমি কি করলাম? এই যে এই বাহুটা আছে, এই বাহুটাকে আমি এইদিকে 2 মিটার আর এই দিকে 2 মিটার যোগ করি, ঠিক আছে। এখানে 2 মিটার আর এইখানে 2 মিটার। তাহলে এই বাহুর ক্ষেত্র কি এখানেও 2 মিটার আর নিচেও 2 মিটার। তাহলে এইটা এটা যোগ করলে কি হচ্ছে? এটা হচ্ছে কি 4 মিটার আমি যোগ করছি। কিন্তু এখন কথা হচ্ছে এই যে 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। মানে কি? এই যে
এখানকার যে অংশ আমি যে লাল কলম দ্বারা চিহ্নিত করতেছি ফোঁটা দ্বারা, এইটার হচ্ছে কি ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের মান কত? ক্ষেত্রফলের মান হচ্ছে হলো 16√3। ঠিক আছে, তাহলে 16√3 আমি কি এই লাল যেগুলা ফোঁটা এইগুলা কি ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে গেছে। আচ্ছা, তো কতর সাথে 16√3 বর্গমিটার বেড়ে যায় সেটা কিন্তু আমরা জানি না। আচ্ছা, এখন কি বলতেছে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, সমবাহু ত্রিভুজের পরিসীমা, এখন কথা হচ্ছে এইখানে আমার দুইটা সমবাহু ত্রিভুজ আছে, একটা কি বাই ডিফল্ট একটা সমবাহু ত্রিভুজ আমার অলরেডি আছে, আর আরেকটা কি করছে, আরেকটা সমবাহু ত্রিভুজ বলতেছে কি ওই সমবাহু ত্রিভুজ আগের যে সমবাহু ত্রিভুজ সেই সমবাহু ত্রিভুজের সাথে 4 মিটার কি নতুন করে আমি কি করছি দৈর্ঘ্য যোগ করছি, যোগ করার ফলে এর ক্ষেত্রফল কত 16√3 বর্গমিটার বেড়ে যায়। তাই নতুন ক্ষেত্রফল বেড়ে যায়। আর আগের যে সমবাহু ত্রিভুজ সেই সমবাহু ত্রিভুজের বাহুর সাথে কত যোগ করছি 4 মিটার যোগ করছি। তাহলে আমি কি বলতে পারি এখন এখানে যে এই যে ভিতরে যে সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এ এ। যেহেতু আমি জানি না যে মেইন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, যেহেতু আমি জানি না তাই কি ধরছি আমি এ ধরছি। এখন বলতেছে কি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে বাড়াইছে, তার মানে আমি নতুন যে সমবাহু ত্রিভুজ বানাইছি সেটা কি বলতেছে আগের সমবাহু ত্রিভুজের সাথে তুমি কি করবা 4 মিটার যোগ করবা। তাহলে আমি কি লিখতে পারি এখানে, এটা হচ্ছে কি a+4, তাহলে এটাও কত a+4, এটাও কত a+4। যখন বাড়াইলাম তখন দেখা যাচ্ছে কি আমার জায়গার পরিমাণটা বেড়ে গেছে। সেই জায়গার পরিমাণটা কত বেড়ে গেছে 16√3। এখন প্রশ্ন বলতেছে আমার যে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে, সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার সূত্র কি আমি খুব ভালো করে জানি। ত্রিভুজের পরিসীমার সূত্র কি 2s সমান সমান কি a প্লাস বি প্লাস সি। কিন্তু এখানে কি তিনটা বাহুর দৈর্ঘ্য, আর যেহেতু এটাকে সমবাহু ত্রিভুজ তার মানে কি তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে কি আমি বলতে পারি যে a প্লাস এ প্লাস এ মানে 3a। ঠিক আছে, তাহলে আমাকে কি 3a এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে মনে করি, ঠিক আছে, আচ্ছা মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা এটা পাইলাম কি আমার ভিতরে যে সমবাহু ত্রিভুজ সেই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল আমি নির্ণয় করলাম। তাহলে আমি কি করব নতুন যে সমবাহু ত্রিভুজ আছে সেই ত্রিভুজের কি করব এখন বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমি লিখতে পারি যে আবার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত 4 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় a+4 মিটার। তাহলে কি সমবাহু ত্রিভুজের
নতুন ক্ষেত্রফল, ঠিক আছে, নতুন ক্ষেত্রফল কত হবে, ওই যে √3/4, ওই যে এ মানে কি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে আসতেছে নতুন হচ্ছে হলো a+4 হোল স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, আমাকে কিসের মান বের করতে হবে, পরিসীমা, পরিসীমা মানে কি 3a। এখন কোনোভাবে কি আমার এর মানকে বের করা যায়, বের করা যায় না, কিন্তু এখানে কি আছে, আমার ক্ষেত্রফল বেড়ে যায়। আচ্ছা, তাহলে আমি কেমন লিখতে পারি এরকম, যে প্রশ্ন মতে কিভাবে লিখতে পারি, আচ্ছা আমি কি লিখতে পারি, এইটা হলো কি, এটা হচ্ছে হলো কি আমার পুরাতন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি কি লিখতে পারি এটা, যে √3/4 a স্কয়ার প্লাস, আচ্ছা এইটা হচ্ছে কি পুরাতন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর এইটা কি, যখন আমি পুরাতন সমবাহু ত্রিভুজের সাথে যখন আমি 4 মিটার বাহু যোগ করছি, তখন দেখা যাচ্ছে কি আমার ক্ষেত্রফল কত বেড়ে গেছে, 16√3। তাহলে আমি কি লিখতে পারি, 16√3 সমান সমান, আচ্ছা তাহলে যখন আমি কি 16√3 যোগ করছি, তখন কি হচ্ছে, নতুন আমার কি নতুন আমার একটা কি ক্ষেত্রফল তৈরি হয়েছে, সেই ক্ষেত্রফলের মান কত, এই যে এইটা, তাহলে √3/4 a+4 হোল স্কয়ার, ঠিক আছে। আমি আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো, যে আমি কি করছি, পুরাতন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে 4 মিটার যোগ করলে কি হয়েছে আমার একটা ক্ষেত্রফল কতটুকু বেড়ে গেছে, সেই পরিমাণটা যোগ করার পর আমার কি নতুন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি পাচ্ছি। আচ্ছা, হওয়ার পরে আমি কি করব, এখন আমি 16√3 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে কত হচ্ছে, √3/4 a স্কয়ার, আর এটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে এই পাশে নিয়ে আসি বা যে পাশে নিয়ে যাও, তাহলে এখন আমি কি করব, এখন এইটাকে আমি কি করলে মানটা একটু ঘোরায় লিখি, তাহলে লিখতে পারি √3/4 a+4 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এইটাকে ওই পাশে যদি নিয়ে যায়, তাহলে কি হচ্ছে, -√3/4 a স্কয়ার সমান সমান 16√3। আচ্ছা, এখন এইটার ভিতরে কমন কি যাচ্ছে, √3/4 শুধু কমন যাচ্ছে, তাহলে থাকে কত, a+4 হোল স্কয়ার মাইনাস স্কয়ার সমান সমান 16√3। আচ্ছা, তাহলে আমি কি করি, এইটাকে আমি কি ভাঙার চেষ্টা করি, a+b হোল স্কয়ারের সূত্রে নিয়ে আসো, তাহলে কি আসতেছে, a স্কয়ার সূত্রের 2 সূত্রের a সূত্রের বি প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আচ্ছা, এখানে কত আসতেছে, 16√3, এই যে 4 ওই পাশে গেলে কি হয়, গুণন 4, আর এই √3 নিচে চলে আসতেছে, তাহলে শুধু √3, ঠিক আছে। এখন কি হচ্ছে, √3 কাটা, আর এখানে কি আসতেছে, এ স্কয়ার, এখানে কত আছে, মাইনাস এ স্কয়ার কাটা, ঠিক আছে। তাহলে থাকতেছে কত, তাহলে লিখতে পারি যে 8a প্লাস 16 সমান সমান কত আসতেছে, 64, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু এখানে লিখতে পারি এখন, যে 8a, আচ্ছা 8a ইকুয়াল 16, ওই পাশে গেলে কি বিয়োগ হচ্ছে, তাহলে 64 মাইনাস 16 সমান সমান এ সমান সমান কত আসতেছে, এখন 64 থেকে 16 বিয়োগ করলে 48 ডিভাইডেড 8, তাহলে এর মান কত, এর মান হচ্ছে হলো 6×48। তাহলে আমি কি পাইলাম, এর মান আমি অলরেডি পেয়ে গেছি। আচ্ছা,
এর মান পাওয়ার পর আমাকে কি বলতে চাই, সমবাহু ত্রিভুজের পরিসীমা, তার মানে পুরাতন সমবাহু ত্রিভুজের পরিসীমা, তার মানে বোঝাচ্ছে কোনটা, আর ভিতরে যে সমবাহু ত্রিভুজ আছে সেই সমবাহু ত্রিভুজের কি পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা 2s সমান সমান 3a। আচ্ছা, তাহলে 3 গুণন 6 মিটার, তাহলে কত আসতেছে, 18 মিটার। এটাই কি আমার ক্ষয়ের উত্তর। ঠিক আছে, এখন আসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, যে একটি লোহার পাইপের ভিতরের এবং বাহিরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা হচ্ছে কত, 4.5 মিটার। আচ্ছা, এখানে খুব ভালো করে খেয়াল করো, এখানে কি আছে আমার মিটার, আর এখানে কি আছে আমার দুই জায়গাতে সেন্টিমিটার। হয় সেন্টিমিটারকে তুমি মিটারে রূপান্তর করবা, অথবা তুমি মিটারকে তুমি সেন্টিমিটারে রূপান্তর করবা। তাহলে দেখা যাচ্ছে কি আমার দুই জায়গাতে সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করতে হচ্ছে আমার, আর এইখানে এক জায়গাতে শুধু মিটার আছে, এই মিটারকে আমার কি করতে হচ্ছে, সেন্টিমিটারে রূপান্তর করতে হচ্ছে। তাহলে আমার কাজ কোথায় কম, এই মিটারকে সেন্টিমিটারে ইজিলি কনভার্ট করতে পারতেছি এক জায়গাতে। আর এখানে কত, এখানে আমার দুই জায়গাতে কি করতে হচ্ছে, সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করতে হচ্ছে, কাজ আমার বেশি। আচ্ছা, এখন কি বলতেছে, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপে লোহার ওজন নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা খুব ভালো করে জানি 16.4-এ বেলন আছে, যার ইংরেজি নাম কি, সিলিন্ডার। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি, বেলন অথবা সিলিন্ডার অথবা কি বলতে পারি, একটা পাইপ। ঠিক আছে, এখন আমি চিত্র যদি আঁকাই, চিত্রে দেখা যাচ্ছে কি উপরে হচ্ছে আমার একটা বৃত্ত, আর নিচেও কি থাকে আমার একটা বৃত্ত। ঠিক আছে, তাহলে প্রত্যেকের কি থাকে, দুইটা বৃত্তের একটা কি আছে, কেন্দ্রবিন্দু আছে। আর এই কেন্দ্রবিন্দু থেকে যদি আমি চিন্তা করি পাইপ, এখন পাইপের কথা চিন্তা করো, আমরা যদি বসত বাড়ির যে পানির টাঙ্কির যে একটা পাইপ আছে সেই পাইপের কথা চিন্তা করো, দেখা যাচ্ছে কি যে ওইখানে পাইপের যে ভিতরের যে একটা ফাঁকা অংশ, সেই ফাঁকা অংশকে একটা তুমি কেন্দ্রবিন্দু ধরো, ধরে পাইপের ভিতরে যে একটা পয়েন্ট আছে, পাইপের ভিতরের যে একটা কি বলা যায়, একটা ব্যাসার্ধ আছে পাইপের ভিতর এবং পাইপের বাহিরের যে একটা অংশ, এই দুইটা বিয়োগ করলে কি পাওয়া যায়, এই দুইটা বিয়োগ করলে আমরা বা সচরাচর সাধারণত কি দেখি আমরা, পাইপের যে খালি অংশ যেটা দেখি, পাইপ যে আমরা ধরি, সেটা হচ্ছে কি পাইপের আয়তন। আচ্ছা, ওইটা যদি পাইপের আয়তন হয়, ওখানে কি লেখা থাকতে পারে যে আমি 6 ফুট, 10 ফুট, 3 ফুট একটা পাইপ নিচ্ছি, তাহলে ওটা কি পাইপের আয়তনটা নির্ণয় করতে হবে। আচ্ছা, পাইপের আয়তনটা নির্ণয় করব কিভাবে, দেখা যাচ্ছে কি যে পাইপে ওইটা হচ্ছে কি, সাধারণত আমি 10 ফুট যখন একটা পাইপ দিচ্ছি তখন সেটাতে একটা পাইপের টোটাল ওজন। আচ্ছা, এখন এইখানে তোমাকে একটা ক্লু দিচ্ছে কি, পাইপে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। আচ্ছা, তোমাকে একটা ক্লু দিচ্ছে যে তুমি 1 ঘন সেন্টিমিটার যদি একটা পাইপ নাও, সেটার ওজন কত, 7.2 গ্রাম। এখন তোমার এখানে কত আছে, 4.5 মিটার, তাহলে 4.5 মিটার বিশিষ্ট একটা লম্বা পাইপ, এর টোটাল ওজন কত সেইটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, তো 4.5 মিটার পাইপের, 4.5 মিটার উচ্চতা বিশিষ্ট একটা পাইপ, যেই পাইপটা আমি ধরে আছি সেটা কি একটা আয়তন। ঠিক আছে, আমি একটা পাইপের আয়তন ধরে আছি, আর ধরে থাকার পরে আমাকে বলতে হচ্ছে কি 4.5 মিটার বিশিষ্ট পাইপে টোটাল ওজন কত সেইটা আমাকে কি করতে হবে, এখন নির্ণয় করতে হবে। ঠিক আছে, কিভাবে নির্ণয় করব, যেহেতু আমার কি আছে ব্যাস, এবং যেহেতু আমার কি ভিতরের এবং বাহিরের ব্যাস দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি যে দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে পাইপের ভিতরের ব্যাস D1 সমান সমান হচ্ছে হলো 14 সেন্টিমিটার।
মিটার। তাহলে পাইপের ভেতরের ব্যাসার্ধ ছোট হাতের আর সমান সমান 14/2 সমান সমান 7 সেন্টিমিটার। তাহলে পাইপের ভেতরের আয়তন পাই ছোট হাতের আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে রেখে দিলাম। আবার কি পাইপের, আচ্ছা তাহলে এখন একটা কাজ করে এখানে মান বসাই দিই। পায়ের মান থাকলো আচ্ছা, তারপরে লিখতে পারি পাইপের বাহিরের ব্যাস D2 সমান সমান 16 সেন্টিমিটার। তাহলে পাইপের বাহিরের ব্যাসার্ধ বড় হাতের আর ইকুয়াল 16/2 সেন্টিমিটার। আচ্ছা তাহলে এটা পরিবর্তে কত লিখতে পারি 8 সেন্টিমিটার। তাহলে পাইপের বাহিরের আয়তন আচ্ছা কত আসতেছে পাই বড় হাতের আর স্কয়ার এইচ ঘন একক। ঠিক আছে, আচ্ছা আশা করি এতটুকু তুমি বুঝতে পারছো। এখন আমি কি করতে পারি, আমি একটা জিনিস খুব ভালো করে জানি যে এখন চিন্তা করো যে আমি বলতেছি এটা হলো কি কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু থেকে এই যে লালের ভিতরে এটা কি পাইপের ভেতরের অংশ। আর যখন আমি কেন্দ্র দিয়ে কি করতেছি লালের শেষ প্রান্ত মানে বাইরেকে স্পর্শ করতেছি, এটা কি পাইপের বাহিরের অংশ। তাহলে আমি কিভাবে লিখতে পারি যে পাইপের ভেতরের আয়তন যোগ লোহার আয়তন বা পাইপের লোহার আয়তন সমান সমান লিখতে পারি পাইপের বাহিরের আয়তন। এই কথা কি আমি লিখতে পারি যে আচ্ছা পাইপের ভেতরের আয়তন যোগ কি পাইপের লোহার আয়তন ইকুয়াল পাইপের বাহিরের আয়তন। ঠিক আছে, আচ্ছা এখন কি দরকার আমার পাইপের লোহার আয়তন। তাহলে পাইপের লোহার আয়তন বামে রেখে আমি এই পাইপের ভিতরে আয়তন ওটাকে কি করতে পারি মাইনাস করতে পারি। তো লিখতে পারি যে পাইপের লোহার আয়তন। আচ্ছা পাইপের বাহিরের আয়তন কত পাই বড় হাতে আর স্কয়ার এইচ মাইনাস পাই ছোট হাতে আর স্কয়ার এইচ। ঠিক আছে, সমান সমান কি কি কমন যাচ্ছে পাই কমন যাচ্ছে আর এইচ কমন যাচ্ছে, তাহলে বড় হাতে আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। আচ্ছা এখন দেখো আমার কি একটা এইচ এর মান দরকার, তাহলে এইচ এর মান কি অলরেডি আমার এখানে 4.5 দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি যে পাইপে লোহার আচ্ছা তাহলে পাইপের উচ্চতা। ঠিক আছে, তাহলে পাইপের উচ্চতা 4.5 মিটার। তাহলে এটাকে কি করতে পারি 4.5 গুণন 100 সেন্টিমিটার। তাহলে কত আসতেছে 450 সেন্টিমিটার। আচ্ছা তাহলে পায়ের মান ঠিক রাখলাম 3.14
16 গুণন 450 গুণন আর এর মান, আর কত, বড় হাতের আর হচ্ছিল 8 স্কয়ার মাইনাস 7 স্কয়ার। ঠিক আছে, কারণ কাটাকাটি করার পরে কত আসে? আচ্ছা, 3.1416 গুণন 450 গুণন 64 মাইনাস 49, সরাসরি ক্যালকুলেশন করলে কত আসে? 21,205.8 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আমি কি পাচ্ছি? পাইপের আয়তন। আচ্ছা, তাহলে পাইপের আয়তন কত পাচ্ছি আমি? পাইপের আয়তন পাচ্ছি 21,205.8 ঘন সেন্টিমিটার। আমার অলরেডি বলে দেওয়া আছে কি, এক ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? 7.2। তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজনকে আমি সহজে বের করতে পারতেছি। তাহলে লিখতে পারি যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। আচ্ছা, তাহলে এখন কত আছে? 21,205.8 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গুণন 21,205.8 কিগ্রা। ঠিক আছে, ছিয়াত্তর গ্রাম। আচ্ছা, এখন আমি কি করতে পারি? এখন আমি এইটাকে আমি 1000 দ্বারা কি করতে পারি? ভাগ করে আমি কিসে কনভার্ট করলাম? কিলোগ্রামে। ঠিক আছে, কিলোগ্রামে কনভার্ট করলাম। তাহলে কত আছে? তিনটা শূন্য এইদিকে নিয়ে আসো। তাহলে 15, 152 পরে আমার সংখ্যা আসতেছে এত কিলোগ্রাম। এটা কি আমার উত্তর? ঠিক আছে।